নমস্কার, আবারও সকলকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটিকে খুব ভালো করে পড়বে এবং তার সঙ্গে সঙ্গে আমি যে প্রশ্নগুলোকে বলছি এগুলোকে স্পেশালি ভালো করে মুখস্থ করবে। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বিদেশ নীতি কাকে বলে? জাতীয় স্বার্থে সংরক্ষণ ও জাতীয় লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি রাষ্ট্রের সঙ্গে অন্যান্য রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে প্রণীত ও রূপায়িত নীতিকেই বলা হয় বিদেশ নীতি। দ্বিতীয় প্রশ্ন, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কী? উত্তর, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হল রাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষা করা। তৃতীয় প্রশ্ন, ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্য কী? উত্তর হল, ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্য হল জোট নিরপেক্ষতা নীতি অনুসরণ ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করা। পরবর্তী প্রশ্ন, জোসেফ ফ্রাঙ্কেলের মতে বিদেশ নীতি কী? উত্তর হচ্ছে, জোসেফ ফ্রাঙ্কেলের মতে বিদেশ নীতি বলতে এক ধরনের সিদ্ধান্ত বা ক্রিয়াকলাপের সমষ্টিকে বোঝায়। পরবর্তী প্রশ্ন, পররাষ্ট্রনীতি কী? প্রতিটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য যেসব নীতি নির্ধারণ করে সাধারণভাবে তাই হলো পররাষ্ট্রনীতি। পরবর্তী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কূটনীতি কী? কূটনীতি হলো সেই সকল নীতি যার মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় রাষ্ট্রগুলি তাদের ভূমিকা নির্ধারণ করে তাকেই কূটনীতি বলে। পরবর্তী প্রশ্ন, দ্য এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান গ্রন্থটি কার লেখা? উত্তরটি হল, উক্ত গ্রন্থটি ফ্রান্সিস ফুকুয়ামার লেখা। পরবর্তীতে দেখো দেওয়া রয়েছে যে সার্কের 10 কথা। তোমরা দেখবে এই চ্যাপ্টারে একটা বেশ ইম্পর্টেন্ট একটা পোর্শন জুড়ে সার্ক রয়েছে এবং তোমরা জানো যে প্রতি বছর সার্ক থেকে কিছু না কিছু প্রশ্ন করেই। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে যে সার্ক থেকে তোমাদের 10-12টা প্রশ্ন না দিয়ে সার্কের 10 কথা বলে একটা প্যারা বানিয়েছি, যার মধ্যে সার্ক সম্পর্কে যাবতীয় ইনফরমেশান আমি এর মধ্যে লিখে রেখে দিয়েছি। তাহলে তোমরা যদি কেউ এই প্যারাটিকেই ভালো করে পড়ো তাহলে সার্ক সম্পর্কে এ থেকে জেড পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা তোমরা জানতে পারবে। তোমাদের 10-12টা প্রশ্ন আলাদা আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এই প্যারাটিকে ভালো করে পড়ো, এর মধ্যেই সমস্ত কিছু সার্ক সম্পর্কে ইনক্লুড করা আছে। শুরু করা যাক। প্যারার নাম সার্কের 10 কথা। সার্কের পুরো নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটি 1985 সালে ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়। মূলত দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলিকে নিয়ে গঠিত একটি সহযোগিতামূলক সংগঠন। এটি প্রতিষ্ঠিত হওয়ার সময় এর সদস্য সংখ্যা ছিল 7টি দেশ, যেমন যথাক্রমে আমি নাম লিখে দিয়েছি যে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপস, নেপাল, পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা। বর্তমানে এর সদস্য সংখ্যা 8টি, অর্থাৎ একটি বেড়েছে। কোনটি বেড়েছে? আফগানিস্তান 2007 সালে এর সদস্যপদ লাভ করে। এর বৃহত্তর রাষ্ট্র হলো ভারত এবং ক্ষুদ্রতম রাষ্ট্র হলো মালদ্বীপ। সার্কের সনদে মোট 10টি ধারা আছে। এর একটি সনদ আছে, লিখিত সনদ, যার মোট 10টি ধারা আছে। সার্কের নীতিগুলি হলো ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা।
সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের ঢাকায়। বর্তমানে এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটা লাইন খুব গুরুত্বপূর্ণ এবং প্রতিটা লাইন থেকেই এমসিকিউ শর্ট কোয়েশ্চেন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই তোমরা শুধুমাত্র এই প্যারাটিকেই ভালো করে পড়ে রাখো। আমার মনে হয় সার্কের জন্য এটা যথেষ্ট। আচ্ছা, পরবর্তীতে আসা যাক। আসিয়ানের পুরো নাম কি? আসিয়ানের পুরো নাম হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। পরবর্তী প্রশ্ন, ভারতের পরমাণু নীতির মূল কথা কি? সেটি হলো নো ফার্স্ট স্ট্রাইক বা প্রথম আঘাত নয় হলো ভারতের পরমাণু নীতির মূল কথা। তারপর হচ্ছে ব্রিক্স, এর অন্তর্ভুক্ত দেশগুলির নাম কি? ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশগুলির নাম হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। তোমরা দেখবে এই যে ব্রিক্স নামটাই রয়েছে না, এটাই দেখবে প্রতিটা দেশের ফার্স্ট লেটারগুলোকে অ্যাড করে করে ব্রিক্স নামটা এসেছে। যেমন হচ্ছে দেখো, বি দিয়ে ব্রাজিল, আর দিয়ে রাশিয়া, আই দিয়ে ইন্ডিয়া, সি দিয়ে চায়না, এইচ দিয়ে সাউথ আফ্রিকা। বোঝা গেল? তাহলে এই যে পাঁচটি আমরা লেটার পেলাম ব্রিক্সের ক্ষেত্রে, তো এই পাঁচটি লেটার কিন্তু পাঁচটি দেশকে রিপ্রেজেন্ট করে। তো তোমরা এইভাবেও মুখস্থ রাখতে পারো। পরবর্তীতে আচ্ছা, কমনওয়েলথ কি? স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রগুলি একটি স্বেচ্ছামূলক সংগঠন বা প্রতিষ্ঠান হলো কমনওয়েলথ। পরবর্তী, পঞ্চশীল নীতি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ও এর দুটি নীতি উল্লেখ করো। উত্তর হচ্ছে পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয়। এর দুটি নীতি হলো অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আর 2 নম্বর নীতি হলো শান্তিপূর্ণ সহবাসন করা। পরবর্তী প্রশ্ন, সাফতা কি বা সাফতার পুরো নাম কি আর কি? সাফতার পুরো নাম হলো সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া অথবা দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য অঞ্চল। আর একটা আছে সাপটা। আচ্ছা, দুজনের স্পেলিংয়ে কিন্তু মাথায় রাখবে, একটা আছে SAFTA আর 15 দাগে কোশ্চেন আছে SAPTA। ঠিক আছে, ওখানে এফ আছে, এখানে পি আছে। এর ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান প্রিভেন্টিয়াল ট্রেড এগ্রিমেন্ট। পরবর্তী প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি লেখক কে? উত্তর হলো জেমস ফ্রাঙ্কেল হলো দ্য মেকিং অফ ফরেন পলিসির লেখক। কত সালে সুয়েজ সংকট দেখা দেয়? 1956 খ্রিস্টাব্দে সুয়েজ সংকট দেখা দেয়। পরবর্তী প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? উত্তর কংগ্রেস। কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়? উত্তর 1885 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, জাতীয় নীতি কত ধরনের হয়? উত্তর হল 2 ধরনের। পরবর্তী প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির জনক কে? উত্তর হলো জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন, কে সার্কের প্রথম সভাপতি ছিলেন? সেটা হচ্ছে ইরশাদ। পরবর্তী প্রশ্ন, কত বছর ধরে ভারত ব্রিটেনের অধিবেশন ছিল? সেটা হচ্ছে প্রায় 200 বছর ধরে। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায়? সেটা হচ্ছে যে 1987 খ্রিস্টাব্দে ভারত শ্রীলঙ্কাতে শান্তি বাহিনী পাঠায়। পরবর্তী এবং অন্তিম প্রশ্ন, জাতীয় স্বার্থ হলো বিদেশ নীতির মূল ধারণা, কথাটি কে বলেন? সেটা হচ্ছে যে ফ্রাঙ্কেল বলেন। তাহলে আজকে পর্যন্ত এতটাই। তোমরা দেখতেই পেলে যে এই চ্যাপ্টার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় 25টি প্রশ্ন পেলাম। এই প্রশ্নগুলোকে গুরুত্ব সহকারে বাড়িতে মুখস্থ করো। আশা করা যায় যে খুব ভালো ফলাফল পাবে। মন দিয়ে পড়াশোনা করো, সামনে তোমাদের পরীক্ষা রয়েছে। তোমাদের প্রতি আমার অনেক শুভেচ্ছা রইল।